আমরা সবসময় আমাদের মাথার মধ্যে একটা চিন্তাই পুষে রাখি যে আমাদের সাথে যা কিছু হবে সব কিছুই ভালো হবে, কিন্তু পরিস্থিতি বদলায়। সবসময় যে আমাদের সাথে বা আপনার সাথে ভালো কিছুই হবে এমনটা না, পরিস্থিতি খারাপও হতে পারে। আর সেই খারাপ পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডা রেখে মোকাবেলা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি সাজিয়েছি গত 2 দিনের ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এই ছোপাটি যখন বাসায় প্রথম নিয়ে আসছিলাম তখন কিন্তু এর কালারটা অনেক বেশি সুন্দর ছিল। এখন কিন্তু এর প্রতি অবহেলা, অযত্ন আর সেই সাথে বাচ্চাদের দেখা যায় পাগলামি, দুষ্টমি সব কিছু এর উপরে এসে পড়ে। তো এই জন্য কিন্তু সুন্দর মতো রাখতে পারি না, যতটুকু সম্ভব আগলে রাখি। তারপরেও দেখা যায় চোখের আড়ালে গিয়ে ওরা কিন্তু ঠিকই এগুলো নষ্ট করে ফেলে। গত 2 দিন ধরে শরীরের অবস্থা খুবই খারাপ। এক তো মাথা ব্যথা, সেই সাথে আরও একটা পুরনো সমস্যা আছে, যেটা হচ্ছে মাথা ঘুরানি। আর এটা আমি সবসময় মনে করি হয়তোবা প্রেশার লো হলেই এই ধরনের সমস্যা দেখা দেয়, কিন্তু যখন আমি প্রেশার মাপাতে যাই তখন কিন্তু দেখি আমার প্রেশার ঠিকই আছে, অথচ সারাদিন মাথা ঘুরাবে, কীরকম একটা ঝিমুনি ঝিমুনি ভাব থাকে। তো সেই শরীর অসুস্থ নিয়েও কিন্তু সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হচ্ছে। আসলে আমরা যারা গৃহিণী, আমাদের শরীর অসুস্থ বলে কোনো কথা নেই। এখানে আপনার বাচ্চাদের কথা আপনি যদি চিন্তা করেন, তাহলে আপনি শরীর অসুস্থ নিয়ে কখনোই আপনি শুয়ে বসে থাকতে পারবেন না। আপনাকে সেই বাচ্চাদের দিক চিন্তা করলেও সারাদিনের কাজকর্ম আপনাকে করতে হবে, সেই সাথে রান্নাবান্নাটাও করতে হবে। আসলে ওই যে কথায় বলে না যে সংসার করতে গেলে যোগ্যতা লাগে, এটা একদম ঠিক কথা। সংসার করতে গেলে ঠিকই যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া কেউ এখানে আসলে টিকে থাকতে পারবে না। কারণ আমার আজকে শরীর অসুস্থ, আমি কিন্তু চাইলে শুয়ে থাকতে পারি। কিন্তু আমি যদি শুয়ে থাকি তাহলে আমার বাচ্চাদের মুখে কে খাবার দিবে? তো ওই চিন্তাভাবনা থেকে না আসলে আমি শুয়ে বসেও থাকতে পারি না। তো শরীর যেমনই থাকুক, কাজবাজ রেখে তো বসে থাকতে পারবো না, যেহেতু পেট চালাতে হবে, কাজ করতেই হবে। আর সকালবেলা যদি আমার খালা আসতো তাহলে দেখা যায় তাকে দিয়ে অনেক কাজ করাতে পারতাম। তো তাকে যেহেতু সকালবেলাতে আমি পাই না, তো এই জন্য সকাল থেকে দুপুরের যে ঝার্নি ওটা আমাকে একাই পোহাতে হয়। তো এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে আসছিল আর কিছু সাথে মাছ ছিল। তো আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে এরকম ডিপ ফ্রিজে যে ট্রেটা থাকে, আইস ট্রে, ওটার ভিতরে রাখি। এক্ষেত্রে দেখা যায় কি আমার একটু সহজ হয় ওগুলো নামিয়ে রান্না করতে। আমরা যে বাসায় এখন থাকি এই বাসাটায় কিন্তু আমরা 2.5 থেকে 3 বছরের মতো থাকছি। কিন্তু ঢাকাতে আসার পরে যতগুলো বিল্ডিংয়ে ছিলাম কখনো কোনো ধরনের সমস্যায় বা বিপদে পড়তে হয়নি। তবে এখানে এত বছর থাকার পরে এখন এই সময় এসে মনে হয়েছে জীবনে কোন পাপ করেছি যার কারণে এই বিল্ডিংয়ে ভাড়া নিতে হয়েছে আমাদের। তো অনেক দিন ধরেই ভাবছি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করব, কিন্তু দেখা যায় যে ভিডিও রিলেটেড কথা বলতে গেলে বা সময় সুযোগ অনুযায়ী আসলে শেয়ার করা হয় না। কিছুদিন ধরে এই বিল্ডিংয়ে কিছু সমস্যা আমরা অনেকেই ফেস করছি, শুধু আমি একা যে তা না। আমাদের আশেপাশে বলেন বা বাকি যে ফ্ল্যাটগুলো সবাই একই সমস্যা ফেস করছে। তবে যাদের বাসায় একটু ছোট বাচ্চারা আছে তাদের একটু সমস্যা বেশি হচ্ছে, তো বিশেষ করে আমি তার মধ্যে একজন। তো দেখা যায় ছোট বাচ্চাদের উপরে আসলে ইফেক্ট বেশি পড়ে। তো এই বিল্ডিংয়ে নাকি একটু বদজিন বলেন বা যে কোনো ধরনের খারাপ একটা প্রভাব আছে। তো আমরা আগে তো এগুলো জানতাম না। এত বছর থাকার পরে দেখা যায় এখন একটু একটু করে সব কিছু কানে আসছে। তো শুরুতে যদি এগুলোর একটু আভাস পেতাম তাহলে কখনোই এই বিল্ডিংয়ে আমরা আসতাম না। আমার ছেলে তাইফকে তো আপনারা কম বেশি অনেকেই দেখেছেন। তো ও ইদানিং না কয়েক মাস ধরে ওর আচরণ, তারপরে ওর মানে সব কিছুই একটু অন্যরকম হচ্ছে। সেই সাথে ও অনেক বেশি জেদ করে। তাছাড়া রাত্রে ও দেখা যায় ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করে বা জেদ করে বা উল্টাপাল্টা কথা বলে। ওর আচরণগুলো আর কি স্বাভাবিক থাকে না।
তো এইসব দেখার পরে কিন্তু আমরা বাড়িওয়ালাকে জানানোর পরেও বাড়িওয়ালা কোনো ধরনের স্টেপ নেয়নি। সেই সাথে পরে শোনা যায় যে বাড়িওয়ালার যে বউ তার সাথেই নাকি একটা মানে বড় ধরনের একটা সমস্যা আছে, সেই থেকেই নাকি বিল্ডিংয়ের সমস্যা। তো আমাদের আশেপাশের ফ্ল্যাটগুলোতেও এরকমের অনেক সমস্যা হচ্ছে, কিছু কিছু ফ্ল্যাটের দেখা যায় ফ্ল্যাট ফাঁকাও হয়ে গেছে। তো আসলে চাইলেই কিন্তু একটা বিল্ডিং থেকে মানে বাসা চেঞ্জ করব বললেই কিন্তু হয় না, চেঞ্জ করার জন্য যথেষ্ট সময় লাগে। আর যতটুকু মালামাল আছে কম হোক বা বেশি হোক এগুলো কিন্তু নিয়ে নাড়াচাড়া করাও একটা ব্যাপার। আর সেই সাথে চাইলেই কিন্তু বাসা আপনি মনের মতো খুঁজে পাবেন না। অনেকেই বলে যে বাসাটা চেঞ্জ করলেই তো হয়। আসলে যদি কারোর সাথে সমস্যা হয়ে যায়, আমার মনে হয় যে সমস্যাটার সমাধান করা আগে দরকার। তো বাসা তো চেঞ্জ করাই যায়, কিন্তু সমস্যা যদি সাথে থাকে তাহলে আমার মনে হয় যে বাসা থেকে দূরে গিয়েও সেই সমস্যার সমাধান হবে না। তো ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে সুস্থ রাখে। আর ওকে অনেক ধরনের হুজুর বলেন, কবিরাজ যাই বলেন সব কিছুই দেখাচ্ছি, আর সেই সাথে ট্রিটমেন্ট চলছে। বাকিটা কতদূর কী হবে ঠিক বলতে পারি না, তবে খুবই টেনশনে আছি। আর বাসা খুঁজতেছি, কিন্তু বাসা দেখা যায় যে বছরের শেষ তো এই টাইমে আসলে বাসা তেমন একটা পাওয়া যায় না। আসলে আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন আপনার আশেপাশে আপনার পাড়া প্রতিবেশী বলেন আর আপনজন কেউই তখন আপনার পাশে থাকবে না। এই বিল্ডিংয়ে অনেকের ফ্ল্যাটই অনেক ধরনের সমস্যা ফেস করে, কিন্তু দেখা যায় তারটা আমাকে বলে না, আমারটা তাকে বলি না। তাছাড়া বাড়িওয়ালাদেরও কিছু নিষেধ আছে এখানে, দেখা যায় যে এগুলো বললে হয়তো বা অনেকে বাসা ছেড়ে দিবে। তো এই জন্য আমরা কিন্তু পাঁচ কান করতে যাই না। তো তাই ফের এই সমস্যা হচ্ছে ৭-৮ মাস ধরে চলছে। তবে প্রথম দিকে আমরা এটা তেমন একটা পাত্তা দিইনি বা মনে করছি ছোট মানুষ তো, এইজন্য হয়তোবা জিদ করে বা এই ধরনের কোনো কিছু। কিন্তু ধীরে ধীরে কিন্তু ওর জেদ বলেন সব কিছুই একটু অন্যরকম মনে হচ্ছে। আমরা যারা ঢাকা বা অন্য কোনো শহরে বাসা ভাড়া নিয়ে থাকি, আমাদের কিন্তু সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট ওইটা হচ্ছে সেফ সিকিউরিটি। তো সেফ সিকিউরিটি যদি না থাকে যেকোনো বাসায় কিন্তু ওঠা যায় না। আমরা যেমন এখন বর্তমানে অনেক বাসা খুঁজতেছি, কিন্তু প্রত্যেকটা বাসায় দেখা যায় অনেক রুলস, যেমন রাত ১১টার পরে বাসার বাইরে কেউ থাকতে পারবে না বা গেট খোলা যাবে না বা বাসায় কোনো গেস্ট অ্যালাউ হবে না। তো দেখা যায় একটা ফ্যামিলি যখন বাসা ভাড়া নিয়ে থাকে তখন কিন্তু আত্মীয়স্বজন ২-১ জন থাকবেই। কিন্তু এদেরকে অনেক সময় দেখা যায় অনেক বিল্ডিংয়ে কিন্তু বাড়িওয়ালারা অ্যালাউ করে না। তো এইসব সমস্যা কিন্তু একটা না একটা বিল্ডিংয়ে থাকি। তো এইসব নিয়েই কিন্তু বাসা ভাড়া মানে বাসা খুঁজেও পাচ্ছি না। এমনিতে আমরা যে বাকি ৩ জন আছি আমাদের মধ্যে কিন্তু তেমন কোনো সমস্যা এখন পর্যন্ত দেখা দেয়নি। তবে ওর আচরণগুলো সারাদিন আপনি খুব স্বাভাবিক দেখবেন। কিন্তু রাতে ঘুমানোর পরে দেখা যায় যে হঠাৎ করে ও ঘুম থেকে চিল্লাই ওঠে। ওঠার পরে ও নানান ধরনের অঙ্গভঙ্গি করে বা অনেক ধরনের কথা বলে। দেখা যায় রাতের বেলা উঠে বলে আমাকে গোসল করিয়ে দাও, বা ও কিনা রাতের বেলা ঘুমের মধ্যে উঠে হেঁটে বের হয়ে যায়। এরকমের অনেক কিছু দেখা যায়। তো এগুলো স্বাভাবিক না, বা আমাদের সাথে খারাপ আচরণ করে দেখা যায়। তাছাড়া যখন ওর ওই সমস্যাটা যখন চলে যায় তখন ও কিন্তু একদম স্বাভাবিকভাবে থাকে। তো এ নিয়ে বর্তমানে খুবই একটা সমস্যার মধ্যে আছি। গতকালকে কিন্তু আমরা গাজীপুর গেছিলাম, গাজীপুর বলতে সাভারে গেছিলাম। অনেক আপুরাই আছেন গাজীপুর চৌরাস্তা কোনাবাড়িতে থাকেন। তো ওখানেই গেছিলাম একটা হুজুরের কাছে। তো আপাতত উনি ৪ মাসের ট্রিটমেন্ট দিয়েছে আমাদেরকে। দেখি কি হয়, আপনারা দোয়া করবেন ওর জন্য, ও যেন সুস্থ হয়ে যায়। আমি সবসময় মনে করি আমার মানুষ হিসেবে যেটা করা উচিত, আমি যদি কখনো জানতে পারি এই জায়গাটাতে কোনো ধরনের সমস্যা আছে, তখন সেটা নিজে ফেস করেছি এটা ঠিক, কিন্তু অন্য কারো যাতে এই ধরনের সমস্যায় পড়তে না হয় সেদিকে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের খেয়াল রাখা উচিত। তো আমরা যখন এই বিল্ডিংয়ে উঠেছিলাম এই সমস্যাগুলো কিন্তু তখনও ছিল, কিন্তু দেখা যায় সেগুলো আমাদের সাথে কেউ শেয়ার করেনি। যদি তখন এগুলো শেয়ার করতো তাহলে কখনই এই বাসা নিতাম না। কথা বলতে বলতে আজকে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি। তো আমার বাসায় হচ্ছে আমার যেহেতু শ্বশুর শাশুড়ি দুজন আছে, তো আমার তো একজন ননদ আছে, সেও ঢাকাতেই থাকে। আপনারা তো অনেকেই আমার ভিডিওতে দেখেছিলেন ননদের বাসায় গেছিলাম। তো
তো সেই ননদ আসার আগে আমাকে বলছে যে তুমি কোনো রান্না করবে না, আমি টুকটাক কিছু রান্না করে নিয়ে আসব। তো আমি নিষেধ করছিলাম যে কারো বাসায় আসলে রান্না করে নিয়ে আসার কি প্রয়োজন, তাহলে বাসায় আসার মানেটা কি। তো যাই হোক, যেহেতু তার মা বাবা এখানে আছে সেজন্য সে চেয়েছে নিজে হাতে রান্না করে নিয়ে আসবে। তো আপা কিন্তু এখানে অনেকগুলো বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে। আমি সবগুলো একটা পাতিলে নামিয়ে নিচ্ছি যে দুপুরে খাবার টাইমে গরম করে দিব। তো যেহেতু বলে আসছে কোনো রান্না করতে হবে না, তারপরেও কিন্তু আমি তাদের জন্য মাছ বা সাথে আরও কিছু সবজি এগুলো রান্না করেছি। দেখা যায় যতই বলে আসুক, তারপরও আমি মনে করি আমার দায়িত্বের স্থান থেকে আমার কোনো দায়িত্ব পালন করা উচিত। যতই রান্না করে নিয়ে আসুক, তারপরও কিন্তু কীরকম একটা লাগে। তো আমি তেমন কোনো কিছু রান্না করিনি, খুব সিম্পলভাবেই রান্না করেছি তাদের জন্য। আর এই বিরিয়ানি যতগুলো নিয়ে আসছে এগুলো দিয়ে কিন্তু আমাদের সবার খাওয়া হয়ে যাবে। আর এখানে কিছু ডিম সেদ্ধ করে হালকা তেলে ভেজে নিয়ে আসছে। আপা বলছিল যে এগুলো দিয়ে কোরমা করতে চেয়েছিলাম, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এই রান্নাটা করতে অনেকটা সময় লেগেছে, যার কারণে আর ডিমের কোরমাটা করার মতন সুযোগ পাইনি। তো এখানে যে খাবার নিয়ে আসছে আমাদের কিন্তু দুপুরবেলা সবার একদম হয়ে যাবে। এর বাইরে আমার যে রান্না আছে সেগুলো হয়তো আর প্রয়োজনই হবে না। তো আমার শাশুড়ি আর শ্বশুর কিন্তু আপার সাথে তাদের বাসায় চলে যাবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।